দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমি মুরসালিন হক জুনায়েদ আজ আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানটিতে প্রতিদিন যেই বিষয়ে আলোচনা করি, যে কোনো ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপট এবং তার নেপথ্যে যেই বিশ্লেষণগুলো থাকে, আমরা অতিথিদের সাথে আলাপের মাধ্যমে সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি। আজকের বিষয়ে আমরা যেই ঠিক করেছি, রাজনীতিতে ঐক্য ও বিভেদ, এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে দুইজন অতিথি যুক্ত আছেন। আমি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। পাশাপাশি আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। ইতিমধ্যে আপনারা আমাদের আজকের আলোচনার বিষয়টি জেনে গেছেন। যদি জনাব মোশাররফ হোসেন, আপনার মাধ্যমে আমি আলোচনা আজকের দিনে শুরু করতে চাই। মূল যে বিষয়টি জানতে চাচ্ছি যে জাতীয় ঐক্য এবং রাজনীতিতে ঐক্য, এই দুটি বিষয়কে কি সম্পূর্ণ আলাদাভাবে বিবেচনা করা হবে কিনা? যদি আমি বলি যে নির্বাচনের ব্যাপারে বিএনপির যে অবস্থান এখন পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক ছাত্রদের যেই অবস্থান তার বিপরীতে, আপনি কি বলবেন? না, আমি এটাকে বিপরীত মনে করি না। আমি মনে করি বিএনপি বাংলাদেশে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। দেশের স্থিতিশীলতা, দেশের যেই কাঙ্ক্ষিত একটা পরিবর্তন, এই পরিবর্তনকে অর্থবহ করতে হলে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার দরকার। আর সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন, এর বিকল্প কোনো পথ নাই। এখন দেখেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশে আছে, তারা কিন্তু নানা চ্যালেঞ্জ ইতিমধ্যে মোকাবেলা শুরু করেছে। প্রতিদিন দেখেন আন্দোলন হচ্ছে, অর্থনীতির চাকাকে সচল করতে পারছে না, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং একটা মব জাস্টিসের একটা সংস্কৃতি বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু এস্টাবলিশ হতে চলেছে। এমনি যদি একটি অবস্থা চলতে থাকে, আপনি মনে হয় যে আমাদের মূল যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে। যার জন্য কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য যে এই সংকট সমাধান করার একমাত্র রাইট হলো জনগণের নির্বাচিত প্রতিনিধি, যার মূল কম্পোনেন্ট হলো ইলেকশন। এর জন্য আমরা ইলেকশনের কথা বলছি। এর অর্থ এই নয় যে আমরা জন আকাঙ্ক্ষা অথবা আমরা যে প্রত্যাশাটা করতেছি যে সংস্কার, সেটাকে আমরা অ্যাভয়েড করছি। সংস্কার আমরা বলেছি যে একটা নির্বাচনের জন্য যেই কাঙ্ক্ষিত সংস্কার দরকার, সেই করে আপনি যাবেন। কারণ সংস্কার এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। এটাকে আপনি রাতারাতি কিন্তু এটা আপনি করতে পারবেন না। এটার জন্য প্রসেস আছে, পদ্ধতি আছে এবং সময় দরকার আছে। সেই জন্য আমরা বলছি যে নির্বাচন কেন্দ্রিক, যেমন নির্বাচন কেন্দ্রিক কি দরকার? নির্বাচন কমিশনকে নির্বাচন উপযোগী করা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এই যে নগ্ন দলীকরণ, এই জায়গা থেকে বের করে নিয়ে আসা, প্রশাসনকে তাদের যে এই সাংবিধানিক দায়িত্ব সে পালনে তাদেরকে উদ্বুদ্ধ করা, পাশাপাশি বাংলাদেশের নির্বাচন উপযোগী একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এর বাইরে তো আমার খুব একটা সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অন্যান্য সংস্কারগুলো এটা চলমান প্রক্রিয়া। বরং ডক্টর ইউনূস সরকার একটা কাজ করতে পারে, যে জিনিসটা আমরা বলে আসছি, যে উনি কিছু সংস্কার করবেন বা কিছু স্টার্ট করে দেবেন। আগামী দিনে যারা গভর্নমেন্ট আসবে তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে, যে সংস্কারটা তারা এগিয়ে নেবে না সংস্কারটা থেমে যাবে। যেটা বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনে মূল্যায়ন করার একটা সুযোগ পাবে, যে না, যেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পাবে তারা জনগণের কাঙ্ক্ষিত সেই প্রত্যাশাটা পূরণ করতে পারছে না, তখন জনগণ আবার তাদের কাছে মুখ ফিরিয়ে নেবে। এটাই তো গণতন্ত্রের বিউটি। কিন্তু আমরা সেখানে লক্ষ্য করছি যে না, একটা মহল খুব পরিকল্পিতভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে। তারা মনে করছে যে তাদেরকে তো একসময় বিদায় নিতেই হবে, কারণ তারা তো এই যেই অদাবদ্ধ জাতির কাছে যে তারা কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবে না, ইলেকশন করবে না। সুতরাং যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিন তাদের একটা এই ক্ষমতাটা এনজয় করতে পারবে। যার কারণে অনেকে নির্বাচন পিছানোর জন্য নানা অজুহাত দেয়। যেমন আপনাকে আমি একটা বলি, যে একটা বিচারের কথা বলা হচ্ছে, বিচার ছাড়া নির্বাচন হবে না। এখন বিচারের তো কিছু প্রক্রিয়া আছে, কিছু পদ্ধতি আছে, কিছু সিস্টেম আছে। যেমন আপনি একজনকে বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন, অভিযোগটাকে আপনাকে প্রুভ করতে হবে যে ইজ দ্য রিয়েলি ইজ গিলটি আর ইজ ক্রাইম করেছে সে। তাহলে এটাকে আপনার তথ্য লাগবে, আমার উপাত্ত লাগবে, আমার সাক্ষী লাগবে, আমার বিচারিক প্রক্রিয়াগুলিকে আমাকে শেষ করতে হবে। তারপর তো আপনি তাকে শাস্তি নিশ্চিত করবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না, আমি খুব দ্রুত করব, তাহলে গভর্নমেন্টের উচিত অর্ডিন্যান্স জারি করে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা। সেটা তো গভর্নমেন্ট করছে না। অর্থাৎ আপনি প্রচলিত আইনে যদি বিচার করতে যান, তাহলে দীর্ঘমেয়াদী একটি ব্যাপার।
তারপর আপনার এটাই তো চূড়ান্ত শাস্তি না। আপনি যদি মনে করেন এই যে যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা করা হয়েছে, এটা যদি কেউ এটাকে সন্তুষ্ট না হয়, সে উচ্চ আদালতে যেতে পারবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে। সুতরাং আমরা মনে করি এটা দীর্ঘমেয়াদী, যে এটা গণতন্ত্রের অগ্রযাত্রাকে চরম বাধাগ্রস্ত করবে। যার জন্য আমরা বলছি নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করুন, একদিকে নির্বাচন এগিয়ে যাক, পাশাপাশি সংস্কারও চলুক। যতক্ষণ সংস্কারের পক্ষে পরবর্তী নির্বাচিত সরকারের শেষে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবেন, এইটাই আমাদের মূল বক্তব্য। সুতরাং সংস্কার ছাত্রদের ডিমান্ড অথবা রাজনৈতিক দলের প্রত্যাশার মধ্যে খুব একটা কনফ্লিক্ট আছে বলে আমি মনে করি না, বরং এটা হলো কাজটা স্টার্ট করার বিষয়, যে আপনি কিভাবে এটা সম্পন্ন করবেন আর কিভাবে শেষ করবেন। জি, আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যদি জানতে চাই, যেটি মোশাররফ হোসেন ইতিমধ্যেই বললেন যে তারা আসলে মনে করছেন না যে এটি কোনো বিভেদ তৈরি করছে এক অর্থে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যেটি বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এইখানে কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান প্রত্যক্ষভাবেই দেখা যাচ্ছে। সেটিকে আসলে আপনি রাজনৈতিক বিভেদ হিসেবে বিবেচনা করেন কি না, যদি করে থাকেন তাহলে আসলে ঐক্য কিভাবে আনা সম্ভব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, মোশাররফ ভাইকে শুভেচ্ছা। ঐক্য কেন দরকার এটি আর নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। আমাদের ঐক্যের ভেতর থেকে কি করা যায় সেটা আগস্টের 5 তারিখে আমরা দেখেছি। এখন আগস্টের 5 তারিখে যে গণঅভ্যুত্থানটা শেষ হলো, সেই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা, পলিটিক্যাল পার্টি, ছাত্র সংগঠন, শ্রেণী পেশার মানুষ, নানা জায়গা থেকে এসেছিল, এদের প্রত্যেকেরই নিজস্ব একটা রাজনৈতিক কর্মসূচি আছে, রাজনৈতিক বক্তব্য আছে, রাজনৈতিক লক্ষ্য আছে। সুতরাং দলগুলোর মধ্যে আদর্শের জায়গায়, লক্ষ্যের জায়গায় ভিন্নতা আছে। সুতরাং ভিন্নতা থাকার পরে আমরা 5ই আগস্ট পর্যন্ত যে ইউনিটিটা ছিল সেটা হলো এক দফা, 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান, কর্তৃত্ববাদী শাসনের অবসান, শেখ হাসিনার অনির্বাচিত সরকার যে ক্ষমতা দখল করেছিল তাদের অবসান। তো এটি অ্যাচিভ করা পর্যন্ত ওই ইউনিটিটা যেটা ছিল, তারপরে আপনি একসঙ্গে চলতে পারবেন, চলবেন, অনন্তকাল চলবেন, এটা আমার কাছে সঠিক মনে হয়নি। কারণ হচ্ছে যে রাজনৈতিক ভিন্নতা আছে, এক একটা রাজনৈতিক দলের এক এক ধরনের কর্মসূচি আছে। আবার এর ভেতর থেকে তাহলে আমি একটু আপনার মাঝখানে একটি কথা বলি, যেহেতু আপনি বলছেন যে তাদের মধ্যে একটি ঐক্য ছিল যে একটি ফ্যাসিজম দূর করার জন্য, একটি স্বৈরাচার দূর করার জন্য, সেখানে তারা এক হতে পেরেছিলেন, তাহলে আবার যখন বলছেন যে মতাদর্শের জায়গা, সেখানে কি আসলে কোনো স্বার্থের জায়গা আছে? ওই জায়গাটায় না, স্বার্থের জায়গা নেই। যেমন আমরা বামপন্থী যারা, আমরা মনে করি যে বাজার অর্থনীতি, এইখানকার যে পুঁজিবাদী যে শাসন, লুটপাটের যে অর্থনীতি, এই অর্থনীতি বাংলাদেশের একেবারে সব ধরনের সর্বনাশের জন্য দায়ী। হয়তো আর একটা দল সেটি মনে করে না। আমরা যেভাবে সংস্কারের কথা মনে করি, আমরা মনে করি যে রাজনীতি এবং অর্থনীতি দুটো জায়গায় আপনাকে সংস্কার করতে হবে। আমি এই সময়কালে অর্থনৈতিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তো আমি অ্যাড্রেস করতে দেখিনি। আমার এখানে পাটকল বন্ধ, আমার এখানে বড় বড় শিল্পগুলো বন্ধ, আমি তো মনে করি যে সেগুলো খুলে দিতে হবে। আমার এখানে যে পরিবেশ বিধ্বংসী যে প্রকল্পগুলো আছে, সুন্দরবনের পাশে যে পাওয়ার প্লান্ট সহ, কোল প্লান্ট সহ অন্যান্য জায়গাগুলো, এই জায়গাগুলো অনেকের সাথে মিলবে না। কিন্তু আপনি আবার খেয়াল করে দেখবেন যে ভারতের সাথে যখন আমাদের ত্রিপুরাতে আমাদের বাংলাদেশ হাইকমিশনে যখন আঘাত হলো, তখন কিন্তু আমার পলিটিক্যাল পার্টিগুলো দেশের স্বার্থে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ দেশের স্বার্থে তারা নিজেরা কথা বলছে, নিজেরা একটা জায়গায় দাঁড়াচ্ছে। কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিশ্চয়ই আমি এক ধরনের মানে প্রসিডিউর মেনটেন করে বা এক কৌশল নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আর একটা দল আরেকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তার কৌশলটা হয়তো ভিন্নতা হতে পারে। সুতরাং এরা সবাই একটা জায়গায় থাকবে, আমি সেটা মনে করি। আবার কোনো কোনো জায়গায় আপনি 5 তারিখের পরে পরস্পরের যে খোঁচাখুচির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কখনো কখনো একেবারে খুব উদ্ভটভাবে আমাদের সামনে এসেছে। আপনার মনে আছে যে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই 2 জন সমন্বয়কারী তারা কোর্টে চলে গেলেন সিপিবি এবং বাসদ সহ কয়েকটা দলকে নিষিদ্ধ করার জন্য। এটি হয়তো ভুল একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু ক্রমশই এই দ্বন্দ্বগুলো মনের মধ্যে কতগুলো তৈরি করে দেয়, বিরোধ তৈরি করে দেয়। যেমন গত পরশুদিন বগুড়াতে আমাদের এই গণঅভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের একজন নেতাও শহীদ হয়ে, মানে কয়েকজনই শহীদ হয়েছেন। ছাত্র ইউনিয়নের একজন নেতা রাফি, তার ব্যানার টানানো ছিল বগুড়ার ছাত্র ইউনিয়ন অফিসে। সেই অফিসে বুলডোজার নিয়ে হামলা করে, পাশেই আওয়ামী লীগের অফিস এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আছে, একটা ভবনের
এই রুমে একটা রাজনৈতিক দলের অফিস, অন্য রুমে আর একটা রাজনৈতিক দলের অফিস। এর মধ্যে কিন্তু মানে আপনি কোনো রকমের কোনো পাবেন না যে তারা মিলেমিশে এই কাজটি করেছে। অনেক জায়গায় ভাড়া পাওয়া যায় না। চট্টগ্রামে একটা আল্লাহওয়ালা, চট্টগ্রামে একটা ভবন আছে, সেই ভবনে যেমন ঢাকায় একটা আল্লাহওয়ালা ভবন ছিল। তো এরকমের ভবনে অনেক অফিস তো থাকতে পারে, যে যার প্রয়োজন মতো অফিস ভাড়া নেয়, কারণ এটি কেউ তৈরি করে না। সেখানে আওয়ামী লীগের অফিস ভাঙতে গিয়ে খুব ইচ্ছাকৃতভাবে সেই যে আমাদের শহীদের যে ব্যানার, সেই ব্যানার তো ব্যানার কি মানে পুরো ভবনটাকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। তো যখন আমি তো এই গণঅভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার, আমার কর্মী শহীদ হয়েছে, সুতরাং আপনি যখন আমাকে আঘাত করবেন স্বাভাবিকভাবে আপনার সাথে আমার দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। এবং আপনি অন্যান্য জায়গাগুলোতে এই যে গত কয়েকদিন ধরে আমি জিজ্ঞেস করি যে আপনার 7 বীরশ্রেষ্ঠ ওই নরসিংদীতে আপনার তার তার ভাস্কর্য আপনার কেন ভাঙতে হবে? আপনি 7 বীরশ্রেষ্ঠর ভাস্কর্য আপনার কেন ভাঙতে হবে? তার সাথে তো ফ্যাসিবাদের কোনো সম্পর্ক নেই। আপনি সুনামগঞ্জে একজন কৃষকের ভাস্কর্য, হাওরের কৃষক, সেটি আপনার ভাঙতে হবে। এবং এই যে আইন নিজেদের হাতে তুলে নাও, এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো সবাই তো একভাবে দেখবে না। সুতরাং আপনার মাঝে এই জায়গাগুলোতে নানা রকমের নির্বাচনকে প্রভাবিত করা ইত্যাদি ইত্যাদি। আমি তো মনে করি যে নির্বাচনের পথে যাওয়ার ক্ষেত্রে বড় যে প্রতিবন্ধকতাটা সেটি দূর হয়ে গেছে। আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা নিয়ে যত আলোচনা হয়েছে, সব থেকে বেশি আলোচনা এসেছে যে আমাদের এখানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনলে নির্বাচনের যে রিফর্মের যে জায়গাটা 70-80% অ্যাচিভ হয়ে যায়। আপনি তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, তারপরে সংস্কারটা কি? সংস্কারটা বলতে আমাদের এখানে কি বোঝানো হচ্ছে? আমি প্রায় একই রকমের উদাহরণ দেই বিভিন্ন জায়গায়। সংস্কার তো তাজমহল নির্মাণ করা না, সংস্কার তো আপনার ওই যে পদ্মা নদীর উপরে বা যমুনা নদীর উপরে আর একটা ব্রিজ করা না, যেটার জন্য আপনাকে 10 বছর 15 বছর অপেক্ষা করতে হবে। কমিশনের রিপোর্টগুলো এসেছে, আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তাদের কাছে কপিগুলো দেন, তারা এসে বসে বলবে যে এই বিষয়গুলোতে আমরা ন্যূনতম আমাদের ঐক্যমত হয়েছে, এই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হতে পারিনি, এগুলোকে বাদ দেন। যে জায়গাগুলো আপনার তো পুরনো আইন, জনস্বার্থ পরিপন্থী যে আইন, সেই আইনগুলোকে বাতিল করা এবং জনগণকে একতাবদ্ধ করা যায়, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ ফিরে আনা যায়, এরকমের কতগুলো বিধান চালু করা, এটি হচ্ছে সংস্কার। আপনি সংস্কার বলতে যেটা বুঝাচ্ছেন এবং যে সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সময় ক্ষেপণ করেন এবং এর পেছনে একটা কারণ আছে। আপনি সম্ভবত কেউকে সময়টা প্রলম্বিত করে আপনি ব্রিডিং স্পেসটা তৈরি করে দেওয়ার জন্য এই যে নানা সময় সকালে একজন, আজকে গতকালকে পর্যন্ত আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন, গতকালকে মৌলভীবাজারে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি গিয়ে বললেন যে না আমরা জুন মাসে ইলেকশন করব। তো এই যে কনফিউশন, প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে তার তো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর প্রয়োজন নেই এই বক্তব্যটা দেওয়া। এবং এরা যে কনফিউশনগুলো মোশাররফ ভাই যথার্থ বলেছেন যে একটা বড় অংশ আছে যারা হচ্ছে ওই যে দীর্ঘদিন থাকলাম অসুবিধা কি, এখন তো যে পাওয়ারটা যে এনজয় করা যায়, এবং এদের অনেকেই তো তাদের পেশাগত জীবনে রাজনীতির ধার কাছে আসেনি, তো গাড়িতে পতাকা লাগিয়ে ঘোরা, এদের অনেকেই আপনি হয়তো চেয়ারম্যান ইলেকশন করলেও সেখানে তিনি জিতবেন না। কিন্তু আমি আপনার কাছে আবার আসবো শরীফুজ্জামান শরীফ, আমরা একটু মোশাররফ হোসেন আপনার কাছে একটু জানতে চাই, আজকে একটি সংবাদ এসেছে যে নির্বাচন কমিশনের সাথে আজকে আপনাদের একটি বৈঠক ছিল এবং সেখানে একটি কথা এসেছে যে সংস্কারের যে প্রস্তাবগুলো হচ্ছে সেখানে যদি এমন কোনো ধারা বা প্রস্তাবনা থাকে, পরামর্শ থাকে যেখানে নির্বাচন কমিশনের ক্ষমতাকে কিছুটা খর্ব হতে পারে, কোনো সম্ভাবনা থাকে, তাহলে আপনারা নির্বাচন কমিশনের পক্ষে থাকবেন, সেই জায়গাটিতে আপনারা আপনাদের ঘোষণা দিচ্ছেন। এই যে এই ধরনের যে আপনারা আলোচনা আপনাদের দল বলছে, আবার ছাত্ররা সংস্কারের দাবিতেও কিন্তু অনড়, তারাও আসলে সেই জায়গাটা বুঝবে কিনা, তাদেরকে আসলে বোঝানোর জায়গাটিতে যদি বিভেদ সৃষ্টি না হোক, ঐক্য থাকুক, আপনারা কি করবেন? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার সংস্কার যদি আপনি করতে চান তা আপনার তো সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা দরকার হলে, নাহলে আপনি কি চাচ্ছেন আমরা বুঝবো কিভাবে বা সাধারণ মানুষ বুঝবে কিভাবে? আপনি দেখেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে বিএনপির পক্ষ থেকে একটা কমপ্লিট সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটাকে রাষ্ট্র মেরামতের 31 দফা আমরা বলছি। দেখুন আমরা তো একটা প্রস্তাব উপস্থাপনা করেছি যে এই আমরা চাই। এখন যারা গভর্নমেন্টে আছে অথবা ছাত্ররা আছে তারা বলতে পারে যে এটার সাথে আমি দ্বিমত, এটার সাথে আমি একমত, তাহলে তো আপনি একটা জায়গায় যেতে পারেন। এই ছাত্ররা যে সংস্কার বলছে, আজকে পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে? কারণ আপনাকে দেখতে হবে সংস্কারের কিন্তু দুটো পার্ট আছে।
একটা হলো কিছু আপনি অর্ডিন্যান্স দিয়া এখনই পাস করে ফেলতে পারবেন, আর আরেকটা হলো অর্ডিন্যান্স এখন দিলেও পরবর্তী সময় আপনাকে জাতীয় সংসদে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, যেটা কনস্টিটিউশনাল চেঞ্জের ব্যাপারে। সুতরাং আপনি তো বললে তো আর কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে 2/3 মেজরিটি আমার দরকার, রাজনৈতিক দলগুলির মধ্যে আমার ঐক্যমত দরকার, এবং যেই অ্যামেন্ডমেন্ট আপনি আমাদের কনস্টিটিউশন আনতে চান সেটা এখন যে আমরা প্রস্তাব করেছি বিএনপি যে আগামী দিনে যে কোনো অ্যামেন্ডমেন্ট আপনাকে করতে হলে গণভোটে যেতে হবে, যেটা শেখ হাসিনা বাতিল করেছিলেন। তো আপনাকে তো কিছু চ্যালেঞ্জ আগামী দিনে আপনাকে রয়েছে। সুতরাং বলুক ছাত্ররা সুনির্দিষ্টভাবে তারা কি সংস্কার চায়, সেটা কিন্তু বলছে না যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, আমরা 72 সংবিধানে ফিরে যেতে চাই। 72 সংবিধানকে আপনি কিভাবে প্রয়োগ করেন, প্র্যাকটিস করেন, সেটার উপর ডিপেন্ড করে সংবিধানটা গণতান্ত্রিক না এটা স্বৈরতান্ত্রিক। শেখ হাসিনা তো মানুষের কাছে গণতান্ত্রিক কথা বলে এসেছিলেন, কিন্তু তার কার্যক্রম তার প্র্যাকটিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে সে স্বৈরাচার। সে গণতন্ত্রের সকল নন ভ্যালুজগুলোকে ভেঙে দিয়ে সে একটা দেশ চালু করে। এটা তো সংবিধানের দোষ হতে পারে না, আমি ব্যক্তিগত। এখন সংবিধান হলো যে আপনি কিভাবে তাকে ব্যবহার করছেন। হ্যাঁ, সংবিধানে কিছু কিছু মৌলিক সংকট হাসিনা তৈরি করেছে। একটা হলো যে কথাটি আমাদের শরীফ বলেছেন যে আপনি দেখেন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য তো একটা ব্যবস্থা ছিল নির্বাচনের, কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় একটা সরকার, সেটাকে শেখ হাসিনা বাতিল করে দলীয় সরকারের অধীনে করেছে। এই ব্যাপারে কিন্তু এখন সবাই ঐক্যমত হয়ে গেছে যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই। সুতরাং এখানে সংস্কার নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা সবাই বলছি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলে এখানে সবচেয়ে বড় দুটো যে আইনগুলি আছে সেই আইনগুলি যদি প্রয়োগ না করে তার বিরুদ্ধে আপনি কি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। যেমন যে কোনো দেশের চেয়ে আমাদের দেশের নির্বাচন কমিশনের আইন কিন্তু অনেক স্ট্রং, কিন্তু দেখা গেল যে বিগত যারা এই কমিশনের দায়িত্ব পালন করেছেন কেউ আইন প্রয়োগ করার মতো সাহস দেখাননি। যেমন আমাদের নির্বাচনের আপনার গণপ্রতিনিধি অধ্যাদেশে স্পষ্ট বলা আছে 51(1)-এ যদি যান আপনি, যে যদি কোনো নির্বাচনে আপনি মনে করেন অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, জনগণের রায় দেওয়ার মতো পরিবেশ নাই, নির্বাচন বাতিল করে দিতে পারবেন, প্রার্থিতা বাতিল করে দিতে পারবেন, এমনকি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আপনি করতে পারবেন। তাহলে আপনি দেখেন তো বাংলাদেশের ইতিহাস, এই যে স্বাধীনতা 53 বছর একটা নির্বাচন কমিশন এই সক্ষমতা দেখাতে পেরেছেন। হ্যাঁ, উনি যদি না করেন তাহলে আমরা যেটা আমাদের প্রস্তাব, তাহলে এর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা থাকবে এইটা উল্লেখ করতে হবে। এখন কিন্তু নাই, আপনি যদি আইন ভঙ্গ করেন, আপনি কোনো ব্যবস্থা করেন না, নির্বাচন কোনো আইন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে এইগুলি নিশ্চিত করা হবে। আজকে আমরা বলেছি বিচার বিভাগের মানে বিচারপতি নিয়োগের কোনো আইন নেই বাংলাদেশে 53 বছরে। আপনি আইন করেন যে কি ক্রাইটেরিয়া থাকলে সে একজন বিচারপতি হতে পারে, এগুলি তো নাই। এখন হলো কি কারো যদি প্র্যাকটিসের বয়স সুপ্রিম কোর্টে 10 বছর হলে সে বিচারপতি হয়ে যেতে পারে, অথচ তার পারফরমেন্স কি, সে কি বিচার বিভাগের প্রতি কোনো কন্ট্রিবিউশন রেখেছে কিনা, অথবা তার কোনো পাবলিকেশন আছে কিনা, এগুলি কিন্তু আমরা বিচার করি না। আমরা বলি 10 বছর হলে হয়ে যায়। তো আপনি এই সংস্কারগুলোকে সুনির্দিষ্টভাবে প্রস্তাবটাকে উপস্থাপন করতে হবে, নাইলে তো এটাকে আপনি কার্যকরী করতে পারবেন না। বরং আপনি দেখেন এই যে আমাদের নির্বাচন কমিশনের চমৎকার একটা বিষয়, যে একটা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আপনার মনে আছে আওয়ামী লীগের আমলে গাইবান্ধা পাস নিয়ে একটা ব্যাপক বিতর্ক হয়েছিল, নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দিয়েছিল। তো বাতিল করে দিয়েছিলেন কেন? তারা ওনারা একটা আস্থা, শেখ হাসিনার নিয়োগকৃত ওই আস্থা অর্জন করতে চেয়েছিল। কিন্তু যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের সাহেব, তৎকালীন সাবেক পলায়নকারী, উনি যখন ধমক দিয়ে বললেন যে আপনাকে নির্বাচন বাতিল করতে, কে বলল? নির্বাচন কমিশন কিন্তু এটার জবাব দিতে পারেনি। বরং আমরা দেখেছি পরবর্তী সময় যেটা বাই ইলেকশন আবার হলো, আপনাকে কোনো টু শব্দ হলো না, কে জিতলো কে হারলো কি অনিয়ম কোনো কিছুর মধ্যে নাই। তো সুতরাং এই ধরনের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি ব্যবস্থা, অথবা আপনি দেখেন আমরা এখন যে জিনিসটা খুব জোরালোভাবে বলার চেষ্টা করছি যে 2018 একটা নির্বাচন হয়েছিল রাতের ইলেকশন। তো রাতের ইলেকশন তো ভূতে এসে ভোট দেয় নেই, অথবা ফেরেশতারা আসে দেয় নেই। এই যে বাংলাদেশের যারা দায়িত্বে ছিল তারাই তো এই কাজটা করেছে, হয় পুলিশ করেছে, নয় প্রিজাইডিং অফিসার করেছে, অথবা নির্বাচন কর্মকর্তা যারা ছিল তারা করেছে। তাহলে হয় আমরা তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না? এটা তো প্রমাণিত যে 18 নির্বাচন কারা কন্ট্যাক্ট করেছে, আপনি লিস্ট দেখলে খুঁজে পাবেন যে ওখানে কে প্রিজাইডিং অফিসার ছিল, কে পুলিং অফিসার ছিল, কোন পুলিশ অফিসার দায়িত্ব ছিল, কোন নির্বাচন কর্মকর্তার দায়িত্ব ছিল। তা আপনাকে যদি একটা এক্সাম্পল আপনি তৈরি না করতে পারেন, শুধু মুখে বলে সংস্কার, মুখে বলে আইন, এটা দিয়ে কোনো কাজে লাগবে না। তা আমরা চাই রিয়েল যে জিনিসটা আপনি করতে চান তার একটা বাস্তব প্রোগ্রাম। জি, মোশাররফ হোসেন আপনি থাকবেন, আমরা আবার ফিরবো। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আমরা ফিরবো বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হচ্ছে RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র একটি বিরতির। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকবেন।
দর্শক, আবারও আমন্ত্রণ RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি রাজনীতিতে ঐক্য ও বিভেদ। এই প্রসঙ্গে আমাদের সাথে দুইজন অতিথি রয়েছেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ। আপনাদেরকে আবারও আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আমরা আবারও একটু মোশাররফ হোসেন, আপনার কাছে যেটি জানতে চাই যে রাজনীতিতে যদি ঐক্যটা আসলে শেষ পর্যন্ত ধরে রাখতেই হয়, ছাত্রদের উপর আস্থা রাখাটার বিষয়টা কতখানি মূল্যায়ন করবেন আপনারা? না, ছাত্রদেরকে আপনি দেখবেন এই যে গণ অভ্যুত্থানটা যেটা হলো, সবাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল বলেন, বাংলাদেশের জনতা বলেন, অন্যান্য স্টেকহোল্ডার, তারা কিন্তু মেনে নিয়েছে যে ছাত্রদের নেতৃত্বে হয়েছে। এটা কি আপনি কি মনে করেন না যে ছাত্রদেরকে যে সম্মান দেশবাসী বা রাজনৈতিক দলগুলি দিয়েছে, এটাও কি একটা ঐক্য না? এটা স্বীকার, কোনো রাজনৈতিক দল কি তাদের অবদানকে অস্বীকার করে? বরং আমরা চাই যে ঐক্যটা তৈরি হয়েছে সেই ঐক্যটা আগামী দিনে ধারাবাহিকভাবে অব্যাহত থেকে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত, এটা তো আমরা চাই। কিন্তু তার মধ্যে কারা ঐক্যটাকে বিনষ্ট করতে চায় সেইটা কিন্তু আমরা স্মরণ করে দিতে চাই। আমরা এখনো বলি না যে ঐক্য বিনষ্ট হচ্ছে, আমরা এটাকে স্মরণ করে দিতে চাই যে আপনাদের যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই বিপ্লবটা সংগঠিত করেছি, তার একমাত্র লক্ষ্য হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। এটা কিন্তু আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই। এখন এই স্মরণ করিয়ে দেওয়াটাকে যদি তারা দুর্বলতা মনে করে, তাহলে তো কিছু করার নেই। আজকে দেখেন এই গভর্নমেন্টের মূল ক্যারেক্টারটা কি? একটা নিউট্রাল গভর্নমেন্ট, যেটা আগামী দিনে নিরপেক্ষভাবে একটা নির্বাচন আয়োজন করবে, সংস্কারগুলিকে বাস্তবায়ন করবে। কিন্তু সেখানে আমরা কি দেখি যে সরকারের মধ্যেই একটা অংশকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। যেমন যদি আমরা সরাসরি বলি যে আগে ছিল বৈষম্য বিরোধী, এখনো আছে, আবার একটা নাগরিক কমিটি। ঠিক আছে, যে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হতেই পারে, সেটাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কারণ গণতন্ত্রের মূল সৌন্দর্যটা হলো আপনার নানা মত নানা পথ, চয়েস করবে জনগণ যে সে কোনটাকে অ্যাকসেপ্ট করবে, কোনটাকে সে ডিনাই করবে, এটা তার ব্যাপার। কিন্তু আপনি সেখানে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে একটা শক্তিকে আপনি উত্থান ঘটাতে চান, সেটা তো এই আকাঙ্ক্ষার আপনার টোটালি অপোনেন্ট একটা অবস্থা গিয়ে দাঁড়াবে। সুতরাং এই ব্যাপারে আমরা স্মরণ করে দিতে চাই যে গভর্নমেন্ট বলেন অথবা যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে, তাদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে। কারণ ঐক্য কিন্তু এককভাবে হয় না, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, বিশেষ করে ছাত্ররা, তাদেরকেও কিন্তু খুব কৌশলে কিন্তু তাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন যেমন সহজ, এটাকে ধরে রাখা আরও কঠিন। সুতরাং যে বিজয়টা ছাত্র সমাজ অর্জন করেছে, আমার মনে হয় এই বিজয়কে তখনই একটা কাঙ্ক্ষিত রূপ ওনারা দিতে পারবে যখন আমাদের এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন আমরা করতে পারবো। জি, আমরা একটু শুনতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটি বিষয়। আমি একটু, মোশাররফ ভাই এখানে আছেন, উনিও বলেছেন আলোচনার শুরুতেই, বিএনপি যে 31 দফা দিয়েছে, সেখানে সচেতন মহলে এক ধরনের আলোচনা আছে। সেখানে একটি দফার যেখানে ঘোষণা আছে, আমি যদি এইভাবে বলি যে বিএনপি বলছে ক্ষমতায় গেলে আন্দোলনের সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তাদের একটি দফায় আছে। এই যে ঘোষণাটি, আপনার কি মনে হয় এখানে কতখানি আসলে আস্থাশীল হওয়া যেতে পারে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্রদেরও? ধন্যবাদ। বিএনপি রাজনীতিতে একটা ইতিবাচক এবং গুণগত পরিবর্তনের বার্তা দেওয়ার চেষ্টা করছে, এবং আমাদের এখানে ক্ষমতাটা হলো, এটা তো একেবারে সোনার ডিম দেওয়া হাঁসের মতো। মানুষ তার ক্ষণে ক্ষণে বিত্ত বৈভব অধিকারী হয়, পরিবর্তন হয় নিজের জীবন। আমরা এই সময়কালে যে জিনিসগুলো দেখছি, বিএনপি সেই জায়গায় মানুষকে বার্তা দিতে চাইছে যে বিএনপি ক্ষমতায় আসার পর তার ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় এখানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের সবাইকে নিয়ে সে এককভাবে চলতে চায় না, সবাইকে নিয়ে সরকারটা গঠন করতে চায়। এটা তারা ভোটারদের উপরে ছেড়ে দিয়েছে এবং এটিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করছে। ওয়ার্কশপ থেকে শুরু করে, জনসভা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রচারণা চালাচ্ছে, জনমত গড়ে তোলার চেষ্টা করছে। এখন আন্দোলনের স্টেক হোল্ডার যারা আছে, এখানে কিন্তু অনেক রকমের স্টেক হোল্ডার আছে রাজনৈতিক দলগুলোর। তারা কতটুকু আস্থা রাখবে, তারা কতটুকু এই ডাকে সাড়া দিবে, সবাই দিবে কিনা, এটা এখনই বলা যায় না, সময় হলে বলা যাবে। তবে অ্যাপ্রোচটাকে আমি ভালো মনে করি যে আমরা সবাই মিলে একটা সরকার পরিচালনা করব। আপনার
আদর্শ লক্ষ্য এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে আপনার এই জায়গাটার সাথে মিলছে কিনা, মিলবে কিনা, নিশ্চয়ই সেই জায়গাগুলো মানুষ বিবেচনা করবে। আমাদের রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন আনা দরকার, মোশাররফ ভাই অনেকগুলো আলোচনা করলেন। আবার এখন মনে পড়ছে গাজীপুর সিটি কর্পোরেশনে একবার নির্বাচন হলো, মান্নান সাহেব বিএনপির প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান। তখনকার গাজীপুরের এসপি আলোচিত ডিবি হারুন, ভাতের হোটেলের হারুন, এবং একটা অভিযোগ এসেছিল যে বিএনপির এজেন্টদেরকে ধরে নিয়ে, মানে কেন্দ্রে যাওয়ার পথে তাদেরকে ধরে নিয়ে অনেক দূরে বনের মধ্যে গাড়িতে করে রেখে আসছিল হারুন। এবং এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন তার একটু মানে ক্ষমতা দেখানোর জন্য তাকে কিন্তু বদলি করেছে, কিন্তু তার একদিন পর সরকার আবার হারুনকে সেই জায়গায় পোস্টিং দিয়েছে। অর্থাৎ এই ধরনের একটা ছোট জগন্নাথ ইলেকশন কমিশন, আমরা ওই জায়গা থেকে একটা সক্রিয় ইলেকশন কমিশন আমরা দেখতে চাই। আপনার খেয়াল থাকার কথা যে এখানে ইলেকশন নিয়ে যে অভিযোগগুলো সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় ইলেকশন ট্রাইব্যুনালে, কিন্তু বাংলাদেশের কখনো এক একটা পার্লামেন্ট নির্বাচনের পরে যে ট্রাইব্যুনালে মামলা হয়েছে তার নিষ্পত্তি হয়েছে আর দুইটা পার্লামেন্ট ইলেকশনের পরে, দুটো ইলেকশনের পরে। অর্থাৎ এই জায়গাগুলোতে আপনাকে স্বচ্ছতা আনতে হবে, আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলাগুলো শেষ করতে হবে। মামলা কেন শেষ হয়নি? 18 যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিএনপির অনেকজন, আমি সংখ্যাটা মনে পড়ছে না, আমি মামলা করি, আপনি মামলা করেছিলেন, তো সেই মামলাটা পরের 5 বছরের মধ্যে কিন্তু আলোর মুখ দেখেনি। আলোর মুখ দেখেনি কেন? দেখেনি এখানে আইন তার নিজের গতিতে চলেনি, আইন চলেছে সরকারের গতিতে, আওয়ামী লীগের গতিতে। এবং আওয়ামী লীগের কাছে বিজয়ের নেশাটা, মানে বিজয় তো একটা আনন্দ, কিন্তু আওয়ামী লীগের কাছে এটি নেশায় পরিণত হয়েছিল। স্থানীয় সরকার থেকে শুরু করে উপনির্বাচন পর্যন্ত, স্থানীয় সরকার নির্বাচনে 5টা নির্বাচনে যদি সে হারে, আওয়ামী লীগ তো ক্ষমতার থেকে পড়ে যেত না, একটা উপনির্বাচনে হারলে তো সে ক্ষমতার থেকে চলে যেত না। কিন্তু আপনি দেখেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত সে পেশি শক্তি ব্যবহার করেছে এবং রাষ্ট্রের মেকানিজমকে এমনভাবে ব্যবহার করেছে যে তার মানে সমর্থক ভোটাররা পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি, সারাদিন কাজ করেছে, পোস্টার লাগিয়েছে, মিছিল করেছে, অন্যান্য কাজ করেছে, কিন্তু ভোটের দিন 12টা পর্যন্ত ঘুমাতো। কেন? কারণ সে জানতো যে তার সরকার এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যে তার প্রার্থী অটো পাস করে আসবে। তো এইগুলো করতে করতে যে জায়গাটা আমরা নিয়ে গেছি, আমাদের আলোচনাটা দরকার, সংস্কার অবশ্যই দরকার। আমি মনে করি আপনার এখানে যে 15 বছরে এবং 53 বছরে যে আবর্জনাটা জমেছে, এই আবর্জনাটা আপনাকে পরিষ্কার করতেই হবে, এবং সেটি আগামী শুক্রবার বেলা 12টার মধ্যে করা সম্ভব না। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেই কথাটা বলছে একটা যৌক্তিক সময়। আপনি যখন ক্লাস মানে বছরের প্রথম জানুয়ারি মাসে একটা সিলেবাস ধরিয়ে দিত, মনে আছে? আমরা বুঝতে পারতাম যে আগামী ডিসেম্বরের এত তারিখে আমার পরীক্ষাটা শুরু হবে, আপনার প্রিপারেশনটা নিতে সুবিধা হতো। এই জায়গাটা আমাদের এখানে দরকার। আর মানুষের জীবনের, আপনি শুধু সংস্কার করলেই হবে না, আপনার মানুষের জীবনের অনেকগুলো ইস্যু আছে। গত কয়েকদিন ধরে আপনি বুলডোজারের নিচে খেয়াল করেছেন, সেন্ট মার্টিন নিয়ে যে ধরনের একটা উদ্বেগ এবং প্রশ্ন ছিল, এটি কোথাও দেখেন? বুলডোজারের নিচে চাপা পড়ে গেছে। আমি অনেকগুলো জায়গায় সরকারের বুদ্ধিমত্তার প্রশংসা করি, যে অনেক ইস্যুকে ডাইভার্ট করে ফেলার জন্য নানা রকমের। আপনি এখন পর্যন্ত, আপনার সন্তান নিশ্চয়ই স্কুলে পড়ে, আপনি খোঁজ নিয়ে দেখেন এখন পর্যন্ত বই দেওয়া যায়নি তাদের। বাজারে খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সরকারের কোনো এটা নিয়ে মাথা ব্যথা আছে? কেউ এটা নিয়ে কথা বলে? আমি দুটোই চাই, আমি সংস্কারও চাই, আমি নির্বাচনের পথে দেশ যাক সেটি চাই, এবং মানুষের জীবনের এই যে ইস্যুগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান হোক, এটা আমি চাই। এবং কোন ইস্যু আছে এটা সরকারের আধা ঘন্টার মধ্যে সমাধান করতে পারে। দর্শক জিজ্ঞেস করবে কিভাবে? আমাদের এখানে ইন্টারনেটের চার্জটা পৃথিবীর সব থেকে বেশি। আচ্ছা, এই ফোন প্রোভাইডার, যারা ইন্টারনেট প্রোভাইডার যে কোম্পানিগুলো আছে, ফোন কোম্পানি, তাদেরকে নিয়ে সরকারকে একবার বসতে পারে না? পারে। কতক্ষণ সময় লাগে? এটার জন্য তো 1.5 বছর সময় প্রয়োজন নেই। মেট্রোরেলের ভাড়া নিয়ে কথা আছে, সরকার বসে এটা সমাধান করতে পারে না? কিন্তু সরকারের এই ইচ্ছাটাও নাই। শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুম কেন্দ্রিক কিছু ইস্যুকে আপনি যদি অনবরত ফোকাস করতে চান, প্রান্তিক মানুষের জীবনের যে ইস্যুগুলো আছে তাকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে এই সংস্কারগুলো, আপনার এই যে কষ্ট, আপনার এই যে পরিশ্রম, আমাদের প্রধান উপদেষ্টা বলেন এত বছর বয়সে, মানে এত বয়সে আমি এই দায়িত্ব নিয়েছি, রাইট? আপনার তো এই সময়কালে এত বড় দায়িত্ব নেওয়ার কথা না, আপনি এখন ঘুমিয়ে থাকবেন,
জি। অনেক রাত পর্যন্ত আপনাকে, কিন্তু এই কাজগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আপনার এই পরিশ্রমের তো কোনো থাকবে না। জি, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। শরীফুজ্জামান শরীফ, আমরা আবারও ফিরবো আলোচনায়। দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি রাজনীতিতে ঐক্য ও বিভেদ। আমরা এই প্রসঙ্গে এই অংশে আমরা শুরুতে একটু শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক দল, এমনকি ছাত্ররাও, তারাও কিন্তু একটি বিষয় বলছেন যে পতিত শাসনের যে শক্তিগুলো তারা এখনও দেশে আছেন, পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকও কিন্তু ছিলেন, যেহেতু লম্বা সময় ধরে তারা আসলে শাসন করেছেন। এই যে এই দুই অংশ বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকুই বিভেদ রয়েছে, আপনি এই দুই অংশকে কতখানি দায়ী মনে করেন? 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সবথেকে বড় অর্জনটা হচ্ছে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে। তাদের হাতে অজস্র টাকা আছে এবং এই 15 বছরে তারা প্রশাসন, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন জায়গায় অনেকগুলো স্তর তৈরি করেছে। সুতরাং তারা বাংলাদেশের ভেতরের অনেকগুলো বিষয়কে এখনো প্রভাবিত করার ক্ষমতা রাখেন, কিন্তু সেই প্রভাবিত করার মতন পরিবেশটা তার জন্য এখন অনুকূলে কিনা। আমার মনে হয় যে এখন যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় তারা যে সেই ধরনের প্রভাব সৃষ্টি করতে পারছে আমি সেটা মনে করছি না। কারণ ওটি যদি স্বীকার করে নেই তাহলে আমার এই যে অর্জনটা, এই অর্জনটা কিছুটা প্রশ্নের মুখোমুখি হয়। এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার এত রক্তক্ষয়ের পরে বিদায় নেওয়ার পর সে এই জায়গাটায় নানাভাবে ভূমিকা রাখছে অথবা প্রভাব বিস্তার করেছে, এটি এত সহজে এটা সম্ভব না। তবে ষড়যন্ত্রের সাথে তার কতগুলো জায়গা থাকতে পারে, আমরা যেটা দেখছি পাশের দেশ থেকে। কিন্তু আমি দেখতে পাই যে আমাদের নিজস্ব যে ব্যর্থতার জায়গাগুলো আছে, সেই সমস্ত ব্যর্থতা তাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। বই দিতে পারছি না, আমরা বলছি যে আগের সরকার করেছে, এইটা হচ্ছে না, আগের সরকার করেছে। তো প্রত্যেকটি জায়গায় আপনি যখন ক্ষণে ক্ষণে তাদেরকে স্মরণ করবেন তখন কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব আপনি প্রমাণ করে দিচ্ছেন। আমি এই জায়গাটায় মনে করি যে সরকার কতটুকু করতে পারবে ঠিক ততটুকুই তার টার্গেট করা দরকার। আমি যেটা আগে বলছিলাম যে আমাদের এখানে সংস্কার দরকার, এটা নিয়ে কোনো ডিবেট করার কিছু নাই। কতটুকু সংস্কার দরকার ডিবেট হতে পারে সেটা নিয়ে, এবং আমরা কতদূর যেতে পারবো, আমার ক্যাপাসিটি কতটুকু। আপনাকে যে প্রস্তাবগুলো এসেছে এটা আপনি যদি এক্সিকিউট করতে চান আপনার 15 বছর সময় লাগবে, কিন্তু 15 বছর কি আপনাকে সময় দিবে? নিশ্চয়ই কেউ দিবে না। সুতরাং আপনি যতদিন আছেন ততদিনের মধ্যে কতটুকু কাজ শেষ করতে পারবেন। আমরা এই সময় দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এই যে শয়তান ধরা একটা কর্মসূচি শুরু করেছে। হ্যাঁ, আমাদের এখানে তো এরকমের প্রবলেম আছে। এই যে গণ অভ্যুত্থানের সময় যে লুণ্ঠিত অস্ত্র, সেই অস্ত্র একটাও ধরা পড়েনি। সেখান থেকে যে জেল ভেঙে যারা পালিয়েছে তাদেরকে ধরতে পারেননি। আজকে দেখলাম 1300-র মতন ধরা পড়েছে। আমি মনে করি যে যাদেরকে আপনি ধরছেন তাদের রাজনৈতিক পরিচয় আপনি খোঁজার দরকার নেই। আপনি যাদেরকে অপরাধী হিসাবে ধরেন এবং পরিচয় খুঁজতে গিয়ে যদি দেখি যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদেরকেই কেবল ধরছেন, তখন আপনার এই অভিযান প্রশ্নবিদ্ধ হবে। জি, আপনি যদি ওদেরকে, ওই যে অপরাধী যারা ঢাকা শহরে ছিনতাই করছে, অমুক জায়গায় চাঁদাবাজি করছে, টার্মিনাল দখল করছে, ইত্যাদি ইত্যাদি করছে, তাদেরকে যদি আইনের মুখোমুখি করতে না পারেন, নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের কর্মীদের যদি আপনি ধরেন, আওয়ামী লীগের সবাই নির্দোষ, নির্দোষ আমি এটি বলবো না, তাদের অজস্র অপরাধ আছে, তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার। কিন্তু এই যে অভিযানটা শুরু করেছেন, কেবলমাত্র তাদের অনুগতরা বা তাদের সদস্যরা যদি ধরা পড়ে, আপনার এই যে সুযোগটা সমাজে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা, স্বস্তির জায়গা নিয়ে আসা, যে সুযোগটা আমাদের সামনে তৈরি হয়েছে, আমাদের বাহিনীগুলো রাত ভরে কাজ করছে, এই সুযোগটা যাতে আপনি নষ্ট না করেন রাজনৈতিক সেক্টরিয়াল চিন্তার জায়গা থেকে। আমরা আপনাকে ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। এবিএম মোশাররফ হোসেন, বিএনপির প্রশিক্ষণ ব্যুরোর সম্পাদক, শেষ প্রশ্ন আপনার উদ্দেশ্যে, 2 মিনিটের মধ্যে আপনি আমাদেরকে একটু উত্তর দিবেন। যে নতুন বাংলাদেশের পথ চলার আশা করছে জনগণ, সাধারণ মানুষ, ভবিষ্যতের এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণের পথে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের ঐক্যবদ্ধ থাকা কতটা প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোনো সাফল্য অর্জন করা যায় না। আগামী দিনে আমাদের জন্য কিন্তু বিরাট চ্যালেঞ্জ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই সংস্কারটাকে
করে একটা জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা। তার জন্য সরকারের কিন্তু পদক্ষেপগুলো নিতে হবে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে চরম একটা নির্লিপ্ততা সরকারের আমরা লক্ষ্য করি। আপনি দেখেন এখন পর্যন্ত আমরা দেখি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে অ্যারেস্ট হয়েছে মাত্র 136 জন এখন পর্যন্ত। তাহলে এমপি ছিল 300, আপনার 3 টার্মে 900 এমপি। আপনার উপজেলা আছে 497, সবই তো আওয়ামী লীগের ছিল। পৌরসভা ছিল 367টা, আপনার সিটি কর্পোরেশন 8টা, তারপর জেলা পরিষদের তারা চেয়ারম্যান বানিয়েছে 64টা। মোট আপনি যদি একেবারে পোস্টে ছিল এরকম একটা টার্ম যদি আপনি ধরেন, তাতে 1236 জন গ্রেপ্তার হয়েছে, 136, মানে 1100 এক এক টার্মে হয় নাই। তা আপনি এই দৈত্যদেরকে রেখে আগামী দিনে একটা জনগণের উপযোগী বাংলাদেশ তৈরি করবেন, এটা চিন্তা করা কি খুব একটা বুদ্ধিমানের কাজ? কোনোভাবেই না। বরং সরকারকে উচিত এই দুর্বৃত্তদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আমরা একটা দেখেছিলাম, এই যে এখন একটা অপারেশন শুরু হচ্ছে, আমি জানি না রেজাল্ট কিন্তু দাঁড়াবে, কিন্তু আপনার যাদের বিরুদ্ধে সুন্নিদের, আমরা তো বলি যে এই গণঅভ্যুত্থানে প্রায় 200-র মতো 2000-এর মতো লোক মারা গেছে। তো এই 2000 লোক মানে এদের বিরুদ্ধে তো নিচে হত্যা মামলা হয়েছে, এদের তো সুনির্দিষ্ট আসামি করা হয়েছে। হ্যাঁ, ধরলাম যে একটা যে অনেক গণহারে আসামি দেওয়া হচ্ছে, কিন্তু আপনার এরিয়া বেস কারা কারা এই আন্দোলনের বিরোধিতা করেছে, কারা সন্ত্রাস, এটা তো আমরা জানি। তাদের বিরুদ্ধে কি আমরা ব্যবস্থা নিতে পারতেছি না। তা আপনি মুখে বলবেন আপনি ঐক্য রাখবেন, মুখে বলবেন আপনি এই ধরনের দুর্বৃত্তদের গ্রেপ্তার করবেন, বিচার করবেন, কিন্তু বাস্তবায়ন যদি আপনি না করেন তাহলে তো আপনার এগুলি ফাঁকা বলে হিসাবে চিহ্নিত হবে। যার জন্য ঐক্য ধরে রাখতে হলে আগে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করা, তারপর আপনাকে এগিয়ে যেতে হবে। এখন তো আপনি কি করছেন? আপনি কি একদিকে এদেরকে মোকাবেলা করবেন? এই যে শেখ হাসিনা একটা নূতন এখন ষড়যন্ত্র শুরু করেছে, এই যে একটা ভিডিও ছেড়েছে। এখন আওয়ামী লীগের অনেক নেতারা যারা এতদিন চুপচাপ ছিল, আপনি দেখেন এই ভিডিওর পর কিন্তু অনেকে এখন অনলাইনে আসা শুরু করেছে। সুতরাং আমার মনে হয় ঐক্য ধরে রাখার দায়িত্ব মূল সরকারের, রাজনৈতিক দলগুলিকে তাকে সহযোগিতা করতে পারে, কিন্তু সরকার যদি ব্যর্থ হয় এই ব্যর্থতার দায় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি নেবেন না। জি, অসংখ্য ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকেই আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাধারণ মানুষের যে প্রত্যাশা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্র নিয়ে সাধারণ মানুষ যে আশা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দূর হয়ে তাদের মধ্যে ঐক্য থাকুক জনগণের কল্যাণে এবং রাষ্ট্র পরিচালনায় দেখা হোক একটি নতুন বাংলাদেশের, সেই প্রত্যাশায় আজকের আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সাথেই থাকবেন। শুভরাত্রি।